আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। সাথে রয়েছি বরাবরের ন্যায় আমি শাকিল হাসান মৃদুল। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রাইমারি সুপার সাজেশন একটা ক্লাস হতে যাচ্ছে। এই ক্লাসে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রশ্নটা হয়, কিভাবে প্রশ্নটা বানানো হয় এবং কোন টপিকগুলো মহা গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের প্রাইমারির জন্য পড়ে যেতে হবে। প্রথমে আমি জানতে চাইবো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং পিছনের বোর্ডটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। যদি দেখতে পান একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আর বরাবরের নেই আপনারা ক্লাসটা শুরুতে হচ্ছে ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে জানান। সবাই দ্রুত সময়ের ভিতরে আপনার যে শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু মেনশন করে দেন। আমিও আমার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। সবাই দ্রুত সময়ের ভিতরে ক্লাসটাতে যুক্ত হয়ে ক্লাসটা শেয়ার করে দেন এবং আপনারা প্রতিদিন ক্লাসটা শুরু হওয়ার পর ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে জানান। আজকেও যেন সেটা করতে ভুলবেন না। ওকে, আমরা খুব অল্প সময়ের ভিতরে মূল ক্লাসে চলে যাব। অনেকেই যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আপনারা প্রতিদিনের ন্যায় ক্লাসটাতে যুক্ত হয়ে ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে যান। আর যারা ক্লাসটা শেয়ার করবেন এই যে ক্লাসের সাজেশন পিডিএফটা থাকে এটা আপনাদের দিয়ে দেওয়া হবে। সবাই দ্রুত সময়ের ভিতরে যুক্ত হই। আর কে কোথা থেকে লাইভটাতে যুক্ত হয়েছি এইটাও একটু কমেন্ট করে জানিয়ে দেন। আর আজকের এই সুপার সাজেশন মানে হচ্ছে কোন টপিকগুলো থেকে প্রশ্ন কিভাবে হয়, প্রশ্ন কিভাবে বানানো হয়, এইটা আজকে আপনারা দেখতে পাবেন। ওকে, সবাই দ্রুত সময়ের ভিতরে ক্লাসটাতে যুক্ত হন এবং বরাবরের ন্যায় আপনারা সব দিনই কি করেন, ক্লাসটাতে যুক্ত হয়ে ক্লাসটি শেয়ার করে দেন। আজকেও সেটার ব্যতিক্রম করবেন না, যুক্ত হয়ে ক্লাসটা শেয়ার করে দেন এবং কে কোথা থেকে লাইভটাতে যুক্ত হয়েছেন এইটাও একটু জানিয়ে দেন আমাকে। একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। ওকে, সবাই ক্লাসটাতে যেন যুক্ত হতে পারে। সবাই আজকে কিন্তু দেখেন আমাদের ক্লাসটি হচ্ছে এই প্রাইমারির সুপার সাজেশনমূলক ক্লাস। এই ক্লাসে আপনারা বুঝতে পারবেন কিভাবে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয় এবং কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। শুধুমাত্র টপিকে আপনারা জানবেন না, কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন এটাও জানবেন। আমরা অনেক কম সংখ্যক যুক্ত হয়েছি, সবাই একটু যুক্ত হই, ক্লাসটা শেয়ার করে দেই এবং বন্ধুদের মেনশন করে দেই যেন তারাও ক্লাসটাতে যুক্ত হতে পারে। আমরা সবাই আসার পরেই ক্লাসটা শুরু করে দিব। আর প্রথমে আমি প্রশ্ন রেখেছি, আপনাদের ওই প্রশ্নের ব্যাখ্যায় টপিকগুলো আমি তো ক্লিয়ার করে দিবই এবং কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন হয় সেটাও আপনারা জানতে পারবেন। অনেককেই দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে, লক্ষ্মীপুর থেকে, হবিগঞ্জ থেকে অনেকেই যুক্ত হয়েছেন। সবাই যারা যুক্ত রয়েছেন সবাই ক্লাসটা শেয়ার করে দেন দ্রুত সময়ের ভিতর। শেয়ার করে শেয়ার ডান লিখে কমেন্ট করে জানান। অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই জানতে চেয়েছেন হচ্ছে আমি ময়মনসিংহ এর কোন উপজেলা, সেটা হচ্ছে ফুলবাড়িয়া উপজেলা। দ্রুত সবাই যুক্ত হন, দ্রুত। টাঙ্গাইলের মধুপুর থেকে। আচ্ছা, বাকিরাও একটু যুক্ত হন দ্রুত সময়ের ভিতরে। সবাই যুক্ত হই, আমি খুব অল্প সময়ের ভিতরে মূল ক্লাসে প্রবেশ করব। আমরা খুব অল্প সংখ্যক যুক্ত হয়েছি, বাকিরা একটু যুক্ত হই দ্রুত। একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই যুক্ত হতে পারে। ওকে, একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই যুক্ত হতে পারে ক্লাসটিতে। ওকে, দেখেন আমরা প্রথম প্রশ্নটা, তার আগে আপনারা জানেন যে আমাদের যে ফ্রি ক্লাসগুলো এইগুলো এখন আমরা ইউটিউবে আপলোড করে থাকি। আমাদের চ্যানেলটা হচ্ছে বিজয় যাত্রা। এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো আপনারা লাইভ পরে আবার দেখতে পাবেন। ওকে, দেখেন এই যে একটা টপিক, আমরা মূল ক্লাসে চলে যাই। এই যে একটা টপিক, এই টপিকের নাম হচ্ছে আমরা জানি রাজধানী মুদ্রা এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়। তাহলে এইটা টপিক যদি আমরা খুঁজে বের করি তাহলে টপিকটা হবে রাজধানী মুদ্রা, সেই সাথে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। তাহলে এই অঞ্চলটা গুরুত্বপূর্ণ। প্রাইমারি এবং 10 থেকে 11তম গ্রেডে দেখবেন এই প্রশ্নগুলো হয়।
রাজধানী, মুদ্রা এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। তাহলে এই টপিকটা আমরা দিতে পারি, এটা একটা 3 স্টার টপিক। সাজেশনের আমাদের প্রথম টপিকটা হচ্ছে রাজধানী, মুদ্রা এবং ভৌগোলিক যে গুরুত্বপূর্ণ অঞ্চল এইটা। তাহলে এই টপিকটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, এখনো আমরা সবাই যুক্ত হইনি। ওকে, এখনো আমরা সবাই যুক্ত হইনি। দ্রুত সবাই ক্লাসটা শেয়ার করি এবং বন্ধুদের মেনশন করি, সবাই যেন যুক্ত হতে পারে। ওকে, সবাই সবাই দেখেন। তাহলে আমাদের সাজেশনের প্রথম টপিক হচ্ছে রাজধানী এবং মুদ্রা। রাজধানী এবং মুদ্রা বা গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল, এই টপিকটা আমাদের পড়তে হবে মাস্ট। দেখেন এইটা থেকে প্রশ্ন কিভাবে হয়, মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে কোথায়, এইভাবে প্রশ্ন হতে পারে। আবার এটা থেকে প্রশ্ন অন্যভাবে কিভাবে হতে পারে, যে মঙ্গোলিয়া কোন অঞ্চলে অবস্থিত, মঙ্গোলিয়া কোন অঞ্চলের দেশ, মঙ্গোলিয়া কোন অঞ্চলের দেশ। আপনার বুঝতে হবে আগে পরীক্ষায় প্রশ্ন কিভাবে হয়। মঙ্গোলিয়া তাহলে কোন অঞ্চলের দেশ, মঙ্গোলিয়া কোন অঞ্চলের দেশ, এইভাবেও কি হয় পরীক্ষায় প্রশ্ন হয়। তাহলে মঙ্গোলিয়া কোন অঞ্চলের দেশ, দূরপ্রাচ্যের দেশ। কোন প্রাচ্য, দূরপ্রাচ্য। মঙ্গোলিয়া হচ্ছে দূরপ্রাচ্যর দেশ। আমরা জানি দূরপ্রাচ্য দেশ কয়টা, 6টা। চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান আর হচ্ছে জাপান। তাহলে এই 6টা হচ্ছে। তাহলে এই টপিক থেকে কিভাবে প্রশ্ন হয় দেখতে পেলেন। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার বাসা এই জায়গায়, বুঝতে পেরেছি। হইলে হইতেও পারি, সমস্যা নেই। দেখেন এখন এই যে টপিকটা আপনি অবশ্যই খাতায় নোট করে রাখবেন, যে এই টপিক থেকে প্রশ্ন এইভাবে হয়, আমার এইভাবে পড়তে হবে। গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল, রাজধানী, মুদ্রা। এখন এই প্রশ্নের উত্তরটা সবাই করে ফেলেন, সবাই উত্তরটা কমেন্টে করে ফেলেন। এখনো আমি সন্তুষ্ট না, আপনারা এখনো সবাই ক্লাসটা শেয়ার করেননি। আমি একটু চেক করি যে হচ্ছে কতজন যুক্ত হয়েছেন, কতজন ক্লাসটা শেয়ার করেছেন। আমি একটু দেখতে চাই কতজন ক্লাসটা শেয়ার করেছেন। মাত্র 100 জন। আমরা যুক্ত হয়েছি প্রায় 700 জন, বাট ক্লাসটা শেয়ার করেছি 100 জন। সবাই একটু শেয়ার করে দেন আর খাতায় লিখে রাখবেন এই টপিকটা। আর যদি খাতায় না লিখেন তাহলে হচ্ছে এই পিডিএফটা নিতে হলে আপনাকে ক্লাসটা শেয়ার করে রাখতে হবে। তো সবাই শেয়ার করে রাখেন। হ্যাঁ, সবাই এটার উত্তর করেন এখন। মঙ্গোলিয়া রাজধানী, মঙ্গোলিয়ার রাজধানীর সাথে মনে রাখবেন মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে থুরাল। মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে থুরাল। এই তথ্যটাও একটু মনে রাখবেন, মঙ্গোলিয়ার পার্লামেন্ট হচ্ছে থুরাল। এবং মঙ্গোলিয়ার রাজধানীটা আপনারা কমেন্ট করে ফেলেন। এই রাজধানীগুলো আমি লিখে দেই যেহেতু পরীক্ষা আসতে পারে এগুলো। দেখেন লাসা, লাসা হচ্ছে তিব্বতের রাজধানী। কোন দেশের রাজধানী, তিব্বত। চীনের রাজধানী হচ্ছে বেইজিং, চীন। তারপর কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়া। তাহলে আমরা উত্তর জেনে গেছি যে হচ্ছে উলানবাতর। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে কোনটা, উলানবাতর। যারা এখনো ক্লাসটা শেয়ার করেননি সবাই ক্লাসটা শেয়ার করে দেন। আমরা আজকেও 1কে অতিক্রম করে ফেলবো, হচ্ছে 1000 অতিক্রম করে ফেলবো যারা এখনো। আচ্ছা 6টি আরেকবার বলবো, 6টি আমি আরেকবার বলবোই না, শুধু লিখে দিব। দাঁড়ান, দূরপ্রাচ্যের দেশগুলো আমি লিখে দিচ্ছি। দেখেন কোন জায়গায় লিখবো, এই জায়গায় লিখে দিচ্ছি। একটু দেখেন দূরপ্রাচ্যের দেশগুলো। দেখেন দূরপ্রাচ্যের দেশ কয়টা, দূর প্রাচ্য এর দেশ হচ্ছে 6টা। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, জাপান, তাইওয়ান, মঙ্গোলিয়া। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দূরপ্রাচ্যের 6টি দেশ। ওকে, দূরপ্রাচ্যের 6টি দেশ। আর এই প্রশ্নের উত্তর যারা এখনো করেননি,
হ্যাঁ, আমি বহুবার বলেছি হচ্ছে এটা রাজধানী হচ্ছে উলান বাতর। ওকে, তাহলে বুঝলেন আমার কিন্তু প্রশ্নটা পারা উদ্দেশ্য না, এইটা হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আপনি বুঝতে পারলেন যে হচ্ছে এই টপিকটা হচ্ছে 3 স্টার টপিক, এটা আপনার চাকরির পরীক্ষায় পড়তেই হবে, মাস্ট এটা পড়তে হবে। ওকে, আর এটা হচ্ছে দূরপ্রাচ্যের দেশ, সুন্দর করে মনে রাখবেন। পরের প্রশ্নে আসেন। আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? এই যে ভৌগোলিক অঞ্চল বললাম, রাজধানী বললাম, এই অঞ্চল থেকে প্রশ্ন আসছে। আর ভারতের আশেপাশে আমাদের ভৌগোলিক সীমানায় যেগুলো আছে, দেখেন এখানে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। তাহলে এই টপিকটা হচ্ছে 3 স্টার। দেখবেন বিসিএস, তারপর হচ্ছে যতগুলো বিসিএস হলো রিসেন্ট টাইমে সবগুলোতেই এই টপিক থেকে প্রশ্ন এসেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, যেমন কোনটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি, কোন রাজ্য ভারতে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সব থেকে বেশি, এইটা আসছে। 7 সিস্টার যুক্ত কোনটা সীমানা শেয়ার করে না, এইগুলো আসছে। তাহলে এই টপিকটাও 3 স্টার টপিক, এইগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন মাস্ট আসবে। তারপর এটার উত্তর করেন এখন। আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? কোন রাজ্যের রাজধানী? আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? এই টপিকটাও তাহলে গুরুত্বপূর্ণ। এখন দেখেন এটার উত্তর সবাই করতে থাকেন, এই জায়গায় আমি লিখে দিই, তাহলে আপনারা উত্তর করতে সুবিধা হবে। দেখেন এইটা হচ্ছে বাংলাদেশ, তারপর বাংলাদেশকে বেষ্টন করে আছে 2টা দেশ, এই পাশটা জুড়ে পুরোটা হচ্ছে ভারত, আর এই পাশ জুড়ে পুরোটা হচ্ছে মায়ানমার, এই অংশ জুড়ে হচ্ছে মায়ানমার। তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করে বাংলাদেশ হচ্ছে 2টা দেশের সাথে, এটা আমরা সকলেই জানি। তো ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা অঙ্গরাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। তো এখানে হচ্ছে মেঘালয়, এই জায়গা জুড়ে মেঘালয়, তারপর এই পাশটা জুড়ে হচ্ছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আর উপরে হচ্ছে অরুণাচল। এই 7টা অঙ্গরাজ্য হচ্ছে ভারতের 7 সিস্টার্স। এগুলো আমরা জানি, এগুলো সবাই আমি জানি, আমি প্রত্যেক ক্লাসেই কম বেশি বলেছি। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, তারপর নাগাল্যান্ড, আর উপরে এটা হচ্ছে অরুণাচল। এই 7টা অঙ্গরাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। এই পাশের 4টার সাথে সীমান্ত রয়েছে বাংলাদেশের, আর এই পাশের 3টার সাথে হচ্ছে সীমান্ত নেই, ওই 3টা হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড আর হচ্ছে অরুণাচল। ওকে, তাহলে এইগুলো রাজধানীও আমি আপনাদের পড়িয়েছি, জাস্ট এখন একটু বলে দিচ্ছি। দেখেন মণিপুরের হচ্ছে মেঘালয়ের হচ্ছে শিলং, তারপর এটা আপনারাই বলবেন ত্রিপুরার কি, তারপর আসামের হচ্ছে দিশপুর, অরুণাচলের হচ্ছে ইটানগর, নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা, মণিপুরের ইম্ফল, আর মিজোরামের হচ্ছে আইজল। ওকে, তাহলে এইটা হচ্ছে ভারতের 7 সিস্টার্স। এখন যারা উত্তর করেননি তারা একটু দ্রুত উত্তর করে ফেলেন। ওকে, আমি আজকের ক্লাসেও 1000 অতিক্রম করতে চাচ্ছি এখনো। ওকে, 1000 অতিক্রম করতে যাচ্ছি এখনো, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। তাহলে দেখেন আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু এমসিকিউ বা টপিক কমপ্লিট করা নয়, আপনাদের দেখিয়ে দেওয়া যে কিভাবে প্রশ্নটা হয় এবং কোন টপিকটা গুরুত্বপূর্ণ। তাহলে এই যে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, এই টপিকটা হচ্ছে 3 স্টার টপিক, প্রাইমারি থেকে 1 থেকে 20তম গ্রেডের, মানে হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্ব, বলতে পারেন নবম গ্রেড থেকেও, কারণ বিসিএস এ দেখবেন পরপর, বিসিএস এ পরপর 2টা বিসিএস এর টানা এখান থেকে প্রশ্ন এসেছে, তো এটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, যারা এটা উত্তর করেছেন সঠিক হয়েছে। মনে রাখবেন আমি কিন্তু আজকে শুধুমাত্র ক্লাসে এমসিকিউ সলভ করাবো বা টপিক ক্লিয়ার করব না, এই টপিকটা হচ্ছে 3 স্টার, যেটা বলে দিলাম, সুন্দর করে মনে রাখবেন। তারপর বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, এইটাও সুন্দর করে মনে রাখবেন। এর পরের প্রশ্নে আসেন। লাটাকিয়া কোন দেশের সমুদ্র বন্দর?
না, এই ক্লাস তো থাকার প্রশ্নই ওঠে না। এই ক্লাসটা তো আজকে লাইভ হচ্ছে, আপনি আগে কিভাবে করবেন? হয়তো প্রশ্নটা আপনার কমন পড়তে পারে। দেখেন, গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, দেখেন কোন টপিকটা, এটা কোন টপিক থেকে প্রশ্নটা এসেছে। দেখেন, গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ সাগর মহাসাগর, গুরুত্বপূর্ণ সাগর মহাসাগর, এবং এইটার সাথে রিলেটেড যে তথ্যগুলো পরীক্ষা আসে, তাহলে এই টপিকটা থেকে প্রশ্ন এসছে। গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, তারপর হচ্ছে স্থলবন্দর বা হচ্ছে বিমানবন্দর, এই যে টপিকটা, এই টপিকটা তাহলে গুরুত্বপূর্ণ মহাসাগর, বিমানবন্দর, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স। তাহলে এই টপিকটাও কতটা গুরুত্বপূর্ণ দেখেন, এইটা থেকেও পরীক্ষায় প্রশ্ন বহুবার এসেছে এবং সামনেও আসবে। গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স। স্যারের দেখার মানচিত্র দেখে আমি যা মানচিত্র আঁকি স্যার দেখলে স্ট্রোক করতো। আমার মানচিত্র খুব ভালো হয় না, ওকে, সমস্যা নেই, মানচিত্র একরকম হলেই হলো। দেখেন, এই টপিকটাও তাহলে আমরা, এই টপিকটা আমরা দিব হচ্ছে 3 স্টার। এই টপিকটা আমরা দিব হচ্ছে 3 স্টার, মানে 2 স্টার দিব এই টপিকটা। তাহলে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, দেখেন আমি প্রশ্নের সাথে সাথে এগুলো আবার কি করতেছি, আপনাদের ব্যাখ্যা করে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু বলে দিচ্ছি। এই প্রশ্নের উত্তরটা করতে থাকেন, আমি হচ্ছে এই প্রশ্নের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসে সমুদ্র বন্দর, এটা আমি একটু পড়িয়ে দিই। এটা আফ্রিকা মহাদেশ, উপরে হচ্ছে ইউরোপ, বলকান অঞ্চল, মধ্যপ্রাচ্য, আর এটা হচ্ছে এশিয়া। তো দেখেন কোথায় কোন সমুদ্র বন্দর, মরক্কো। এই মরক্কোর সমুদ্র বন্দরের নাম হচ্ছে কাসাব্লাঙ্কা। আমি বলে দিচ্ছি, জাস্ট রিভিশন করে নেন, না হলে আমাদের প্রশ্নগুলো শেষ হবে না। মরক্কোর হচ্ছে কাসাব্লাঙ্কা। এখানে হচ্ছে মিশর, মিশরের হচ্ছে পোর্ট সৈয়দ আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ আলেকজান্দ্রিয়া হচ্ছে মিশরের সমুদ্র বন্দর। এরপর আসেন ইয়েমেন, ইয়েমেনের সমুদ্র বন্দর হচ্ছে এডেন। তারপর জর্ডানের হচ্ছে, জর্ডানের সমুদ্র বন্দর হচ্ছে আকাবা, জর্ডানের সমুদ্র বন্দরটা হচ্ছে আকাবা। এরপর এইদিকে যদি আসি ইসরায়েল, ইসরায়েলের সমুদ্র বন্দর হচ্ছে হাইফা, ইসরায়েলের হচ্ছে হাইফা। তারপর এই পাশে মায়ানমারের হচ্ছে আকিয়াব, চীনের হচ্ছে ক্যান্টন। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে, ওকে, এগুলো পরীক্ষা আসে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। তারপর এখানে হচ্ছে ইরান, এখানে হচ্ছে ইরান, ইরানের সমুদ্র বন্দর হচ্ছে বন্দর আব্বাস, বন্দর আবাদান। এগুলো আমরা মনে রাখবো, পরীক্ষা আসে, ওকে। দেখেন তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে, লাটাকিয়া কোন দেশের সমুদ্র বন্দর? উত্তর করে ফেলেন তো, দ্রুত উত্তর করে ফেলেন, এটার উত্তর কি হবে? হ্যাঁ, এটার উত্তর হবে সিরিয়া। লাটাকিয়া হচ্ছে সিরিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্র। মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? মানে হচ্ছে প্রণালী টপিকটা, তাহলে দেখেন প্রণালী, এই টপিকটা হচ্ছে 3 স্টার, মাস্ট পড়তেই হবে। প্রণালী টপিকটা হচ্ছে 3 স্টার। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে আপনার দুই ভাবে, এশিয়া আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী, আবার 2 সাগর এডেন এবং হচ্ছে লোহিত সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী, এরকম প্রশ্ন হইতে পারে। আর এই প্রণালীর তীরে কোন দেশ, এইভাবে প্রশ্ন হইতে পারে, ওকে। দ্রুত একটু উত্তর করে ফেলি, এটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে, এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? তাহলে এই টপিকটা সাজেশনের সবার উপরের দিকে রাখবেন, এই টপিকটা সাজেশনের সবার উপরের দিকে রাখবেন, যে প্রণালী হচ্ছে 3 স্টার, এটা থেকে প্রশ্ন আসবে মাস্ট।
এখন এটার উত্তর করেন। আমি আপনাদের এতবার বলার পরও আপনারা কয়জন ক্লাসটা শেয়ার করেছেন আমি একটু আবার দেখব। আপনারা 1000-এর কাছাকাছি, মানে হচ্ছে প্রায় 900 জন যুক্ত রয়েছেন, ক্লাস শেয়ার করেছেন 200। ওকে, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। সবাই যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি দ্রুত শেয়ার করেছেন। কি বলেছেন, ব্রেন মাথা নাকি কম্পিউটার? আপনি প্র্যাকটিস করলে আপনার এর থেকে ভালো হবে। আমার মাথায় কোনো ম্যাথ মাথায় ঢুকে না, এর জন্য হইতে পারে যে আপনাদের ওইগুলা ভালো পারেন, আমি এইগুলা ভালো পারি। আমার হচ্ছে মানচিত্রের প্রতি খুব আগ্রহ ছিল, এর জন্য আমি পুরো বিশ্বের মানচিত্র কোথায় কোন মহাসাগর, সাগর, দেশ সকল কিছু আমার মাথায় থাকে। ওকে, দেখেন এটা কি হবে, আমি চাইলে সবগুলো প্রণালী এখন দেখিয়ে দিতে পারি, কিন্তু প্রণালীর কাজটা আপনারা দেখবেন আগেই রয়েছে, এটা দেখে নিলেই হবে। ওকে, দেখেন এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? তাহলে প্রণালী টপিকের এই টপিকগুলোর সাজেশন আকারে আপনারা সবাই দেখবেন। এটা হচ্ছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করে। বসফরাস হচ্ছে ইউরোপ এবং এশিয়াকে পৃথক করে। বেরিং হচ্ছে এশিয়া এবং আমেরিকাকে পৃথক করে। তাহলে এটার উত্তর হবে কোনটা? বাবেল মানদেব এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করে, বাবেল মানদেব। কোথায় এই প্রণালীটা জানেন? দেখেন এই যে আফ্রিকা মহাদেশ আর এই পাশটা জুড়ে যে আমাদের মধ্যপ্রাচ্য অঞ্চল এশিয়ার, এই জায়গায় যে প্রণালীটা দেখতেছেন না, এটাই হচ্ছে বাবেল মানদেব। এখানে লোহিত সাগর, এখানে এডেন উপসাগর, এই পাশে এশিয়া, এই পাশে আফ্রিকা। ক্লিয়ার? হায়ারোগ্লিফিক, দেখেন হায়ারোগ্লিফিক হলো কি? একটি জাতির নাম, একটি লিখন পদ্ধতি। তাহলে এই প্রশ্নটা আসছে কোত্থেকে? সভ্যতা। তাহলে সভ্যতা টপিকটা হচ্ছে 3 স্টার। গুরুত্বপূর্ণ যে পৃথিবীর যে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয়, তারপর হচ্ছে সিন্ধু, চৈনিক, তারপর হচ্ছে মিশরীয়, সুমেরীয়, তারপর হচ্ছে আপনার হিব্রু, পারস্য, আজটেক, মায়া সভ্যতা, এগুলো সবই গুরুত্বপূর্ণ। ওকে, এইটার উত্তর করেন। শুনেন, সভ্যতা থেকে কিভাবে প্রশ্ন হয় এটাও জেনে যান। সভ্যতা থেকে প্রশ্ন হয় সভ্যতার অবদান, অবস্থান আর বিশেষ তথ্য। বিশেষ তথ্য। আজকের ক্লাসটায় আপনারা আমাকে আগের মতো হেল্প করলেন না, যে আগের মতো আপনারা কি যে অনেক বেশি শেয়ার করেছেন। প্রণালী মনে রাখবেন হচ্ছে চিত্র দিয়ে, দেখবেন প্রণালীর একটা ক্লাস আমার কয়েকদিন আগে রয়েছে, এটা একটু দেখে নেবেন। আপনারা আমাকে আগের মতো হেল্প করলেন না। সবাই যদি ক্লাসটা শেয়ার করতেন তাহলে অনায়াসে ক্লাসটা 1K প্লাস হয়ে যেত, বাট আপনারা ক্লাসটা শেয়ার করেননি। দেখেন এই যে সভ্যতা, এই সভ্যতাটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এই সভ্যতাটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। অবস্থান কিভাবে আসে দেখেন, সভ্যতার কোনটার অবস্থান কোথায়? দেখেন মেইন যে পুরাতন সভ্যতাগুলো, এগুলোর অবস্থান দেখেন একটু কোথায়। এটা আফ্রিকা, এশিয়া, দক্ষিণ এশিয়া, এই যে অঞ্চল, এইখানে হচ্ছে সব থেকে বড় বড় সভ্যতাগুলো। পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা সিরিয়া, আর এটা হচ্ছে ইরাক। সিরিয়া এবং ইরাকে যে সভ্যতা, এটার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তারপর এই পাশ জুড়ে হচ্ছে ইরান। ইরানে যে সভ্যতাটা, এটা হচ্ছে পারস্য সভ্যতা। কি সভ্যতা? পারস্য। এইখানে হচ্ছে মিশর, মিশরে যে সভ্যতাটা রয়েছে এখানে, এটা হচ্ছে মিশরীয় সভ্যতা। এদের লিখন পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক, হায়ারোগ্লিফিক। আর এইখানে যে সভ্যতা মেসোপটেমীয়, এদের লিখন পদ্ধতিটা হচ্ছে কিউনিফর্ম, এদের লিখন পদ্ধতি হচ্ছে কিউনিফর্ম। অবস্থানগুলো দেখে যান। তারপর পাকিস্তানের এই অংশে হচ্ছে সিন্ধু সভ্যতা, সিন্ধু। আর চীনে হচ্ছে যে সভ্যতা, এটার নাম হচ্ছে চৈনিক সভ্যতা। আমি সভ্যতার উপর, উপজাতির উপর একটা ক্লাস নিব খুব দ্রুতই, জাস্ট অবস্থানগুলো দেখেন। তারপর এখানে ইতালি, রোমে, এই জায়গায় যে সভ্যতা, এটা হচ্ছে রোমান সভ্যতা। তারপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে হচ্ছে ইনকা, তারপর হচ্ছে আজটেক। মধ্য আমেরিকা অঞ্চলে হচ্ছে
মায়া সভ্যতা আর আজটেক সভ্যতা হচ্ছে মেক্সিকোতে। এই সভ্যতাগুলো গুরুত্ব দিয়ে পড়লে আমাদের পরীক্ষার সভ্যতা থেকে প্রশ্ন মাস্ট আসবে। ওকে, মাস্ট আসবে। তাহলে দেখেন এই প্রশ্নের উত্তর কি হবে? মেসোপটেমিয়া কোথায়? এইটা। এই সভ্যতা হায়ারোগ্লিফিক হলো একটা কি পদ্ধতি? একটা লিখন পদ্ধতি, যেটা হচ্ছে মিশরীয়। এইটা আমরা সবাই জানি। পরের প্রশ্ন দেখেন, এইটাও সভ্যতা থেকে আসে। তাহলে এটার উত্তরটা আমরা জানি। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। একটু আগে অবস্থান দেখিয়েছি, যারা মনোযোগ দিয়েছেন তারা অবশ্যই পারবেন। দেখি এটার উত্তর করেন সবাই, এটার উত্তর করেন সবাই। আপনাদের কিন্তু সাজেশনমূলক ক্লাস, আপনারা কি দেখবেন যে হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন হয়, আর সভ্যতাগুলো আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি, এর উপর আপনাদের বিস্তারিত ক্লাস থাকবে। আমার পুরোটা সাজেশনটা শেষ করতে দেন। ওকে, না বুঝলে আমাকে বললেই হবে। আমি অবস্থানটা শুধু দেখিয়েছি সভ্যতার। তাহলে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? কোন নদীর অববাহিকায়? দেখেন, ইয়াংসি কিয়াং এ হচ্ছে চৈনিক সভ্যতা। ইয়াংসি কিয়াং এ হচ্ছে চৈনিক সভ্যতা। ইয়াংসি কিয়াং আর হচ্ছে হোয়াংহো। নীল নদের তীরে হচ্ছে মিশরীয় সভ্যতা। হোয়াংহো হচ্ছে চৈনিক। তাহলে এটার উত্তর কি হবে? যুদ্ধ কি শুধুমাত্র পাশাপাশি দেশই হইতে হবে? পাশাপাশি দেশ না হলে যুদ্ধ করতে পারবে না। ওইখান থেকে আসতো যুদ্ধ করতে, দূরে হলে কি হয়েছে? দ্রুত উত্তর করেন, এটার উত্তর কি হবে? আপনাদের এই যে 5-এর আনসারটা আবার বলবো। 5-এর আনসার হচ্ছে এটা একটা লিখন পদ্ধতির নাম 5-এর। ওকে, আর আপনাদের আগ্রহ কমে গেলে কিন্তু আমাদের ফ্রি ক্লাসের সংখ্যাও কমে যাবে। আপনারা শেষ পর্যন্ত ক্লাসে থাকেন না, এটা একটা খুব খারাপ দিক। দেখেন এখানে হচ্ছে, তাহলে এটার উত্তর হবে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। এই যে দেখেন, আপনাদের যে সাজেশনটা দিচ্ছি এটা সবাই ফলো করবেন। দেখেন সংগঠন থেকে প্রশ্ন আসে হচ্ছে জাতিসংঘ, ন্যাটো, সার্ক, ব্রিক্স, ইউ। তারপর হচ্ছে দেখেন কি কি বললাম, জাতিসংঘ, ন্যাটো, সার্ক, ব্রিক্স, ইউ। তারপর হচ্ছে আপনার বাংলাদেশে যেগুলো আছে বিমস্টেক, তারপর হচ্ছে সিরডাপ, এইগুলো। এই কয়টা পড়লেই পরীক্ষায় আমরা পারবো। আরেকটা পড়বেন ওপেক। এই কয়টা পড়লেই পরীক্ষায় কমন আসবে, ওপেক, ওআইসি। এই কয়টা পড়লেই পরীক্ষায় কমন আসবে। তাহলে এই জাতিসংঘ বা হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা, এইটা হচ্ছে 3 স্টার টপিক। সবাই গুরুত্ব দিয়ে এই টপিকটা পড়বেন, মাস্ট। তিনের আনসার বলেছি তো আগেই, তিনের আনসার মার্ক করে দেইনি। ওই তো লাটাকে হচ্ছে সিরিয়ার, মনোযোগ দিয়ে দেখলেই পেয়ে যাবেন। দেখেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, এই কয়টা পড়বেন মাস্ট। যে কয়টা দেখালাম এই কয়টা গুরুত্ব দিয়ে পড়বেন। ইউএন, ন্যাটো, সার্ক, ব্রিক্স, ইইউ, ওপেক, ওআইসি। 3 স্টার টপিক এটা। তাহলে আমরা জানি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এরপর জাতিসংঘের অঙ্গ সংগঠন 6টি, দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। এই অঙ্গ সংগঠনের মাঝে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, ইকোসক বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আইসিজে। তারপর হচ্ছে আপনার আইসিজের পর হচ্ছে সচিবালয়, এবং তারপর হচ্ছে ওসি পরিষদ। এই 6টা হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংগঠন। আর সব থেকে পাওয়ারফুল হচ্ছে নিরাপত্তা পরিষদ। কোনটা? নিরাপত্তা পরিষদ। দেখেন নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতজন? নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 11টি দেশ ছিল। বর্তমানে হচ্ছে টোটাল সদস্য হচ্ছে 15টি দেশ। কতটি দেশ? 15টি দেশ। আর স্থায়ী সদস্য হচ্ছে যাদের ভেটো পাওয়ার রয়েছে, এরকম দেশ হচ্ছে কয়টা? 5টা। এরকম দেশ হচ্ছে 5টা। কোন কোন দেশ আমি একটু বলে দিই। দেখেন
ইউএসএ, ইউকে, চীন, রাশিয়া, ফ্রান্স। এই 5টা দেশের হচ্ছে ভেটো ক্ষমতা রয়েছে, এরাই হচ্ছে স্থায়ী সদস্য। ওকে, হ্যাঁ, অস্থায়ী 10টি দ্বারা হচ্ছে 2 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়। পরের প্রশ্ন, ইউরোপের একটি দেশের অধিবাসীদের দিনেমার বলা হয়, দেশটির নাম কি? কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হয়? দ্রুত একটু উত্তর করে ফেলি। ইউরোপ থেকে এই দেশে বাণিজ্য করার উদ্দেশ্যে প্রথম যারা আসে এরা হচ্ছে পর্তুগিজ। ভাস্কো দা গামা প্রথম হচ্ছে 1498 সালে এই জলপথটা আবিষ্কার করেন ইউরোপ থেকে এই উপমহাদেশে আসার। ইউরোপ থেকে উপমহাদেশে আসার জলপথটা আবিষ্কার করে। কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হয়? পর্তুগিজদের বলা হতো হামার্ট। হামার্ট জলদস্যু নামে আমরা চিনতাম। তারপর নেদারল্যান্ডের অধিবাসীদের বলা হতো ওলন্দাজ বা ডাচ। আর তাহলে ডেনমার্কের অধিবাসী মানে হচ্ছে কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হতো? অনেকেই সঠিক উত্তর করেছেন, সবাই একটু উত্তর করে দেন, সবাই একটু উত্তর করে দেন যে এটার উত্তর কি হবে। সবাই একটু উত্তর করে দেন, এইটার উত্তর কি হবে? হ্যাঁ, ফিরিঙ্গি বা হামার জলদস্যু। আপনাদের ক্লাসের যত উপস্থিতি থাকে শুরুতে, পরে আস্তে ধীরে একদম কমে যায়, এটা খুবই প্যাথেটিক। দেখেন, ইউরোপের যে দেশের অধিবাসীদের দিনেমার বলা হয় এটা হচ্ছে ডেনমার্ক। তাহলে নেদারল্যান্ডের জানলাম ডাচ বা ওলন্দাজ। তারপর পর্তুগালের হচ্ছে হামার জলদস্যু বা পর্তুগিজ বলা হয়। তাহলে এটার উত্তর কি হবে? ডেনমার্ক। যারা ডেনমার্ক উত্তর করেছেন সবার উত্তর সঠিক হয়েছে। দেখেন, মেগাস্তিনিস কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশের কি করেছেন সম্পর্কে তথ্য লিপিবদ্ধ করেছেন? তাহলে এইখানে হচ্ছে ব্রিটিশ আমল। তাহলে এই টপিকটা হচ্ছে কোন অংশ? ব্রিটিশ আমল বা হচ্ছে ইংরেজ আমল। তাহলে এই টপিকটাও কত স্টার দিব আমরা? ইংরেজ আমল, এটা হচ্ছে 2 স্টার। এই টপিকটা আমরা দিব 2 স্টার। তারপর দেখেন, এই ভূখণ্ডে যে পরিব্রাজকগুলা এসেছিল এই ভূখণ্ডে তাদের গ্রন্থ এবং কার সময় এসেছিল? যেমন মেগাস্তিনিস, মা হুয়ান, ইবনে বতুতা, তারপর হচ্ছে হিউয়েনসাং। এই 4টা আমরা গুরুত্ব দিয়ে পড়ব। তাহলে এদের যে লিপিবদ্ধ বই, তাহলে হচ্ছে পরিব্রাজক, গুরুত্বপূর্ণ বই, উক্তি। এই টপিকটা হচ্ছে 3 স্টার। দেখবেন এইটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। পরিব্রাজক কার সময় আসে এবং হচ্ছে গুরুত্বপূর্ণ বই এবং উক্তি। তাহলে এটার উত্তর কি হবে? মেগাস্তিনিস কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশের সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? দ্রুত উত্তর করেন। আর যারা এই পর্যন্ত ক্লাসের এই পর্যায়ে ক্লাসটা শেয়ার করেনি তারা হচ্ছে দ্রুত সময়ের ভিতরে এখনো ক্লাসটা একটু শেয়ার করে দেন। আমাদের ক্লাসের উপস্থিতির সংখ্যা আস্তে আস্তে কমতেছে, আপনারা যদি শেয়ার করেন তাহলে হয়তো আরো বাড়বে। ওকে, এটার উত্তর কি হবে? মেগাস্তিনিস হচ্ছে ইন্ডিকা। মেগাস্তিনিসের গ্রন্থটা হচ্ছে ইন্ডিকা। তারপর হিউয়েনসাং এর বইটা হচ্ছে সিদ্ধি। তারপর ফাহিয়েনের হচ্ছে ফো কো কিং। ইবনে বতুতার হচ্ছে কিতাবুল রেহলা। এটা হচ্ছে ইবনে বতুতার বই। পরের প্রশ্ন,
সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? এই সময় যারা এই সমাজ সংস্কারে ভূমিকা রাখেন, যেমন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, আরো উল্লেখযোগ্য যে ব্যক্তিরা রয়েছেন তারা হচ্ছে গুরুত্বপূর্ণ এই ব্যক্তিগুলোর কাজগুলো, তারপরে নবাব সলিমুল্লাহ, তারপর আরো যারা রয়েছেন এদের টপিকটাও গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? একটু উত্তর করেন। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? দ্রুত উত্তর করেন। সতীদাহ প্রথা দুইটা মনে রাখবেন, বিধবা বিবাহ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়, লর্ড ডালহৌসি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসি। আর সতীদাহ প্রথা হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে এটার উত্তর হচ্ছে কার উদ্যোগে? রাজা রামমোহন রায়। বিলুপ্ত হয় কার উদ্যোগে? রামমোহন রায়ের উদ্যোগে। আর ওই সময় গভর্নর ছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। পর জাতীয় সংসদ, বাংলাদেশের সরকার, সরকার এবং সরকার কাঠামো, সরকার কাঠামো, এই টপিকটা হচ্ছে টোস্টার। সরকার কাঠামো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, কোন জাতীয় সংসদের মেয়াদকাল সবচেয়ে কম? কোন জাতীয় সংসদের মেয়াদকাল সবচেয়ে কম? চতুর্থ, পঞ্চম, তৃতীয়, ষষ্ঠ, এটা একটু উত্তর করেন। কোন জাতীয় সংসদের, বাংলাদেশের কোন জাতীয় সংসদের মেয়াদকাল সব থেকে কম? দ্রুত উত্তর করেন। জাতীয় সংসদের কোন জাতীয় সংসদের মেয়াদকাল সবচেয়ে কম? দ্রুত উত্তর করেন। এটার উত্তর কি হবে? আচ্ছা, তাড়াতাড়ি কেন করছি? ওকে, আসতে যাচ্ছি। আপনাদের মানে কথার জন্য তাড়াতাড়ি যেতে হয়। আপনারা বলেন একটা প্রশ্নে এত সময় কেন নিচ্ছেন স্যার? মানে এর জন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। ওকে, গোল্ডেন ইয়ার, আসতে যাচ্ছি, সমস্যা নেই। মানে হচ্ছে আপনারাই বলেন স্যার একটা প্রশ্নে এতক্ষণ সময়, তার জন্য আমি দ্রুত যাই, ব্যাখ্যা একটু কম বলে দ্রুত যাই। দেখেন, কোন জাতীয় সংসদের মেয়াদকাল সব থেকে কম? উত্তর করেন। কোন জাতীয় সংসদের মেয়াদকাল সবচেয়ে কম? দ্রুত এটার উত্তর করি, কি হবে এটার উত্তর? হ্যাঁ, সবাই সঠিক উত্তর করেছেন। এটা হচ্ছে ষষ্ঠ জাতীয় সংসদের হচ্ছে মেয়াদকাল সব থেকে কম। কারণ ওই সময় এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হচ্ছে বিরোধী দলগুলো হচ্ছে কিসে নামে? আন্দোলন নামে। পরবর্তীতে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। দেখেন, বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল? তাহলে সংবিধান প্রশ্ন আসবেই। যেমন আপনাদের ফুডের সময়, ফুডের পরীক্ষার আগে বলেছিলাম হচ্ছে মাত্র 5টা না 7টা অনুচ্ছেদের কথা বলেছিলাম। 118, তারপর হচ্ছে 52, তারপর হচ্ছে 137, 127, 106, এই কয়টা অনুচ্ছেদই দেখবেন ঘুরে ফিরে বারবার আসে। কয়টা? এই যে কয়টা, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, তারপরে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ, এটাই তো ফুডে আসছিল। তো এইরকম কয়েকটা পড়লে আমাদের পরীক্ষায় আসে। আর হচ্ছে যেইগুলো হচ্ছে আপনার সংশোধনী, এই কয়টা গুরুত্ব দিয়ে পড়লে হয়। 10 নং কোন টপিক? 10 নং হচ্ছে এটাও বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো আছে, সমাজ সংস্কারক, এদের টপিক। সমাজ সংস্কারক থেকে এই প্রশ্নটা আসে। তাহলে সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি, ভাগ
মূলনীতি 4টি, ভাগ হচ্ছে 11টি, তফসিল হচ্ছে 60টি, আর 13টি হচ্ছে পরিচ্ছেদ, 153 হচ্ছে অনুচ্ছেদ। এর মাঝে গুরুত্বপূর্ণ যেইগুলো পড়িয়ে দিই। আচ্ছা, তাড়াতাড়ি যাচ্ছি কেন? তাড়াতাড়ি যাচ্ছি হচ্ছে আপনারা যখন আসতে যাই তখন হচ্ছে আপনারা বলেন যে স্যার একটা প্রশ্নেই 36 মিনিটে মাত্র 3টা প্রশ্ন 4টা প্রশ্ন, এর জন্য তাড়াতাড়ি যাই। আচ্ছা, আসতেই যাচ্ছি, আর প্রশ্ন আমাদের বেশি নেই, আসতে যাচ্ছি, সমস্যা নেই। ওকে ওকে, দেখেন সংবিধানের যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আর হচ্ছে সংবিধানের ভাগ। দেখেন সংবিধানের প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগ মৌলিক অধিকার, চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগ আইনসভা, ষষ্ঠ ভাগ হচ্ছে বিচার বিভাগ, সপ্তম নির্বাচন, অষ্টম হচ্ছে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, তারপর নবম হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে জরুরি বিধানাবলী আরেকটা, দশম হচ্ছে সংবিধান সংশোধন, 11তম হচ্ছে আপনার বিবিধ। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা ত্রয়োদশ সংশোধনী। আপনারা সংশোধনী পড়বেন কয়টা এটা আমি বলে দিই। সংশোধনী পড়বেন হচ্ছে প্রথম যুদ্ধ অপরাধীর বিচার, 4 বাকশাল গঠন, 5 হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এর শুরুতে যুক্ত করা হয়, আর 75-এর 15 আগস্ট পর্যন্ত যতগুলো সামরিক ঘটনা আছে এগুলোর বৈধতা দান করা হয় 5। তারপর হচ্ছে অষ্টম, এইখানে হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়, যেটা এরশাদ করে, আর এটা হচ্ছে জিয়াউর রহমানের আমলে হয়। তারপর এই কত ত্রয়োদশ সংশোধনী, এটার মাধ্যমে কি হয়, তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটার সংশোধনী হয়। তারপরে পঞ্চদশে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। ওকে, হ্যাঁ, সংবিধান নিয়ে ক্লাস পাবেন খুব দ্রুতই। লিখতে অসুবিধা হচ্ছে, আমি এখন স্লো যাচ্ছি। ওকে, আপনাদের জন্য আমার করতে, আমি কার কথা যে শুনবো আর কারটা শুনবো না, এর জন্যই। ঠিক আছে, এটা ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা ওকে, দেখেন আমাদের সংবিধান সবসময় গুরুত্বপূর্ণ। দেখেন এই কয়টা তথ্য পড়লে আমাদের পরীক্ষায় কমন আসে। দেখেন সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি, কয়টি? একটি। মূলনীতি হচ্ছে 4টি। এই মূলনীতি কি কি একটু শুনেন। মূলনীতি প্রথমে হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এই 4টা মূলনীতি গেল। আর ভাগের ক্ষেত্রে আমি বলেছিলাম 1 হচ্ছে প্রজাতন্ত্র, 2 রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 3 মৌলিক অধিকার, 4 নির্বাহী বিভাগ, 5 হচ্ছে আপনার আইনসভা, 6 হচ্ছে আপনার হচ্ছে বিচার বিভাগ, 7 নির্বাচন, 8 মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, 9 হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, আর হচ্ছে 9-এর খতে হচ্ছে জরুরি বিধানাবলী। তারপর হচ্ছে 10 সংবিধান সংশোধন, আর 11 হচ্ছে বিবিধ। আজকের থেকে, আজকে তো আপনাদের মানে একটা ফাইনাল সাজেশন যে হচ্ছে সংবিধান এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ, এটা একদম 3 স্টার। এইটা হচ্ছে সাজেশন, আর আগের ক্লাসটা ছিল আপনাদের টপিক ওয়াইজ সবগুলো শেষ করা। হ্যাঁ, যারা আজকে ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে এই অফারটা থাকবে। আপনাদের একটু পরে ক্লাসের শেষাংশে আমি বলে দিব। ওকে, যারা ভর্তি হবেন, হ্যাঁ অবশ্যই অ্যাড করা হবে। হ্যাঁ, সংবিধানের উপর অবশ্যই ক্লাস পাবেন খুব দ্রুতই। তাহলে এইটার উত্তর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আর এই অনুচ্ছেদগুলো মনে রাখবেন। 118 হচ্ছে নির্বাচন কমিশন গঠন, তারপরে হচ্ছে এটা হচ্ছে 52 হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, পাবলিক সার্ভিস কমিশন, এই যে নেসেসিটি অফ ডক্ট্রিন মানে হচ্ছে এই যে নির্বাচন মানে বর্তমান সরকার যেটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। 127 মহাহিসাব, 127 হচ্ছে ন্যায়পাল, ন্যায়পাল হচ্ছে মনে হয় 70, 127টা হচ্ছে এটা। আপনারা একটু কমেন্ট করে বলেন 127টা উলট পালট লাগতেছে আমার কাছে, আপনারা একটু বলেন 127 অনুচ্ছেদটা কি। দ্রুত পড়াচ্ছি আপনাদের কথার জন্যই, বলেন এই অনুচ্ছেদটা কিসের? 127 একটা হচ্ছে ন্যায়পাল, আর 127 হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, আর 70টা হচ্ছে ন্যায়পালের বিধান।
ওকে, আমি আসতেই যাচ্ছি। হ্যাঁ, মহাহিসাব নিরীক্ষক 27 মহাহিসাব নিরীক্ষক আর নেপাল নিয়ে ঝামেলা হয়ে গিয়েছে। আচ্ছা, জানেন না, সমস্যা নেই, আমি ক্লিয়ার করে দিলাম। অনুচ্ছেদ সবগুলো মুখস্থ করেছি তো তাই। দেখেন, নদ নদী থেকে প্রশ্ন হয়। নদ নদীর উৎপত্তি, মিলনস্থল, নদ নদীর উৎপত্তি, মিলনস্থল, তারপর হচ্ছে নদ নদীর বিশেষ তথ্য, আর হচ্ছে পুরাতন নাম, পুরাতন নাম, নতুন নাম। তাহলে নদ নদী টপিকটা হচ্ছে, এই নদ নদী টপিকটা হচ্ছে 3 স্টার। পরীক্ষায় প্রশ্ন মাস্ট আসে নদ নদী থেকে। অনুচ্ছেদগুলো রিপিট করব। 118 হচ্ছে নির্বাচন কমিশন গঠন, 52 হচ্ছে ইমপিচমেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন, 70 এদিক হচ্ছে ফ্লোর ক্রসিং আর হচ্ছে যেগুলা রয়েছে নেপাল নিয়ে। তারপর হচ্ছে 106, এটা হচ্ছে নেসেসিটি অফ ডক্ট্রিন মানে হচ্ছে সুপ্রিম কোর্টের যে ইখতিয়ার রয়েছে এটা অনুযায়ী হচ্ছে আমাদের এই সরকারটা গঠিত। আর 137 হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন গঠন, আর এটা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আর আরো অনেকগুলো রয়েছে, 7 খ মানে হচ্ছে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, মানে হচ্ছে এইগুলো হচ্ছে পরিবর্তনের অযোগ্য। এই অনুচ্ছেদটা হচ্ছে পরিবর্তনের অযোগ্য। অবশ্যই সংবিধান নিয়ে আপনারা পুরো ক্লাস পাবেন। হ্যাঁ, 137 হচ্ছে এটা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পালের সাথে ঝামেলা লাগে। আচ্ছা দেখেন, এখন পরেরটায় আসেন। এই নদ নদী থেকে কিভাবে প্রশ্ন আসে এই টপিকটার গুরুত্ব আমি বলে দিই, আপনারা এই সাজেশনটা মাস্ট ফলো করবেন, দেখবেন সকল চাকরির পরীক্ষায় প্রশ্ন কমন পাচ্ছেন। পদ্মা নদীর উৎপত্তি কোথায় থেকে? এই নদীগুলোর নতুন পুরাতন নামও কিন্তু আসে। দেখেন, নতুন পুরাতন নামও কিন্তু পরীক্ষায় আসে। পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, আর মানস সরোবর হচ্ছে ব্রহ্মপুত্র। লুসাই পাহাড় হচ্ছে কর্ণফুলী। মানস সরোবর হচ্ছে ব্রহ্মপুত্র। আর হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। তারপর দেখেন, পুরাতন নাম, এটাও নদ নদীর টপিক থেকে, তার মানে এটাও গুরুত্বপূর্ণ। দেখেন, জোনাই, যমুনা নদীর পুরাতন নাম কীর্তিনাশা। আমি একটা প্রশ্ন দিয়ে আপনাদের ওই টপিকটা ক্লিয়ার করার ট্রাই করতাম বা করি, কিন্তু আপনারা যখন বিরক্ত হন তখন আমার ওই ব্যাখ্যাটা কমিয়ে আনতে হয়। এরপরে ক্লাস থেকে আমি এরকম করে প্রশ্ন রেখে আমি পুরো টপিক শেষ করে দিব। ওকে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। দেখেন, কীর্তিনাশা হচ্ছে পদ্মা, এরপর কীর্তিনাশা হচ্ছে পদ্মা, লৌহিত্য হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে দোলাই কোন নদীর পূর্ব নাম হবে? একটু আপনার উত্তর করে ফেলেন। যমুনা আগে বাদ দিলাম, জোনাই, পদ্মার কীর্তিনাশা, তাহলে এই দুইটা থেকে একটা হবে। কোনটা হবে? হ্যাঁ, অবশ্যই ব্যাখ্যা দিয়ে বলে দিচ্ছি। আর যারা আজকের ক্লাসেই ভর্তি হবেন তাদের জন্য কিন্তু আপনাদের ওই অফারটি আমাদের চলমান রয়েছে, ঠিক আছে? আগের দিন আপনারা যেমন ভর্তি হয়েছিলেন ওই অফারটি কিন্তু ক্লাসে ভর্তি হলে আজকে আপনারা পাচ্ছেন। ওকে, যারা ভর্তি হবেন বলছেন তারা অবশ্যই, লাইভ থেমে আছে বুঝতেছি না, লাইভ ঠিক আছে, আপনার হয়তো নেট প্রবলেম। তো এইটার উত্তর হচ্ছে বুড়িগঙ্গা। তারপর মুক্তিযুদ্ধের রিলেটেড দেখেন কোন টপিক এটা? ভাস্কর্য, এরপর হচ্ছে আপনার গান, চলচ্চিত্র, ভাস্কর্য, গান, চলচ্চিত্র,
তারপর হচ্ছে নাটক, তারপর হচ্ছে প্রামাণ্যচিত্র, দুইটাই মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের, খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে প্রশ্ন হয় সব সময়। ওকে, এটাই হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন। হ্যাঁ, এভাবেই বুঝিয়ে পড়াচ্ছি। দেখেন, জাগ্রত চৌরাঙ্গী, জাগ্রত চৌরাঙ্গী ওকে, জাগ্রত চৌরাঙ্গী। হ্যাঁ, অবশ্যই পিডিএফটা আপনাদের পেজে আপলোড দেওয়া হবে। ওকে, তাহলে এইটার উত্তরটা হচ্ছে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। এটার স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক, এটার স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। আর এটা হচ্ছে কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। দেখেন কতগুলো টপিক বললাম, আর এই যে পাশ দিয়ে আমি লিখে দিচ্ছি কোন টপিক থেকে প্রশ্ন হয় এবং টপিক কিভাবে বানায়, এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে প্রশ্নগুলো হয়। এবং এইটার পাশাপাশি আপনাদের এই যে টপিকগুলো দিলাম, এইটার পাশাপাশি পড়তে হবে আরেকটা টপিক, সেটা হচ্ছে সাম্প্রতিকের যে টপিকগুলো, সাম্প্রতিকের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, যেমন হচ্ছে আপনার ট্রাম্প পুতিন বৈঠক, ট্রাম্প পুতিন বৈঠক, তারপর হচ্ছে নিউ ইয়র্কের যে নতুন মেয়র মামদানি। তাহলে এইটা পড়বেন, এখানে লিখে দিন নতুন মেয়র, নতুন মেয়র। তারপর যুদ্ধ থেকে ইউএন বৈঠক, যেখানে ইউনূস গিয়েছিল, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, এইটা গুরুত্বপূর্ণ। তারপর খেলাধুলা রিসেন্ট টাইমে যেগুলো হয়েছে এবং পরবর্তী টুর্নামেন্ট, পরবর্তী খেলাধুলার আসর। তারপর হচ্ছে আপনার এটার পর হচ্ছে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক পুরস্কার। এই যে টপিকগুলো, এই টপিকগুলো হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ চূড়ান্ত সাম্প্রতিকের সাজেশন, এইগুলোই পরীক্ষা আসবে। তারপর অন্তর্বর্তী সরকার, জুলাই গণ অভ্যুত্থান, এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে ওকে, এইগুলো হচ্ছে সাম্প্রতিকের জন্য গুরুত্বপূর্ণ, যেটা বললাম এইগুলো মনে রাখবেন। ওকে, তাহলেই হবে আমাদের এই যে টপিকগুলো বললাম এইগুলো পড়লেই হবে। ট্রাম্প পুতিন বৈঠক, তারপর হচ্ছে নতুন মেয়র, পরবর্তী খেলার টুর্নামেন্ট, গুরুত্বপূর্ণ পুরস্কার, যুদ্ধের যে গুরুত্বপূর্ণ অপারেশনগুলো, আর তারপর বাণিজ্য যুদ্ধে যে কে কত পার্সেন্টেজ করারোপ করে এইগুলো, তারপর হচ্ছে ইউএন এর বৈঠক, এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই টপিকগুলো সাম্প্রতিকের জন্য। হ্যাঁ হ্যাঁ, আজকে সাজেশনমূলক টপিকগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে বিস্তারিত সব টপিকগুলো পড়াবো। তাহলে সাম্প্রতিকের এই টপিকগুলো মাথায় রাখবেন খুব সুন্দর করে, তাহলে হবে। আর আপনাদের সহজ মানে হচ্ছে সাম্প্রতিক পড়ার সহজের জন্য আপনারা হচ্ছে মানে বই বা আলাদা বই থেকে পড়ার দরকার নেই, আপনারা হচ্ছে এখান থেকে গিয়ে পড়ে নেবেন। সাম্প্রতিক এই পেজ থেকে গিয়ে পড়ে নেবেন, দেখবেন হচ্ছে আমি এখানে সাম্প্রতিকগুলো দিয়ে থাকি সুন্দর করে। এই পেজ থেকে সাম্প্রতিকটা পড়ে নেবেন সুন্দর করে, আর কোথাও থেকে পড়ার দরকার নেই। দেখবেন এখানে গুরুত্বপূর্ণ গুলোই দেওয়া থাকে, বিসিএস চাকরি সকল পরীক্ষায় এই পেজ থেকে আসে। ওকে, হ্যাঁ, সাম্প্রতিকের ক্লাসও পাবেন। এখন আসেন, এই যে আমাদের ফাউন্ডেশন ব্যাচটা প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগের আপনারা জানেন যে সার্কুলার প্রকাশিত হয়েছে 10,219 জন। এই যে সার্কুলারটা, এই সার্কুলারে আপনারা এই যে 5 জন শিক্ষক রয়েছেন, বাংলার হচ্ছে রাশেদ স্যার, ম্যাথের হচ্ছে শামীম স্যার, ইংলিশের হচ্ছে আবিদুর স্যার, তারপর আমি রয়েছি, তারপর আপনাদের বিজ্ঞানের জন্য অপু স্যার। এই স্যারদের তত্ত্বাবধানে আপনারা এই কোর্সটিতে ডিসকাউন্ট ফি মাত্র হচ্ছে কত? 1399 টাকা। আর আজকে এই ক্লাসে যারা ভর্তি হবেন তারা এই অফারটিতে ভর্তি হতে পারবেন আজকেই। আর যারা ভর্তি হবেন এখনই, মানে হচ্ছে আপনারা এই নাম্বারে নগদ বিকাশে
টাকাটা সেন্ড করে আপনারা হচ্ছে লাস্ট 2 ডিজিটটা হচ্ছে কমেন্ট করলে আপনাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো এখনই দ্রুত সময়ের ভিতরে যারা ভর্তি হবেন দ্রুত হচ্ছে কমেন্ট করে ফেলেন, দ্রুত সেন্ড মানি করে আপনারা হচ্ছে কমেন্ট করে ফেলেন। ওকে, যারা ভর্তি হবেন দ্রুত সময়ের ভিতরে, যারা ভর্তি হবেন বলেছিলেন তারা দ্রুত সময়ের ভিতরে হচ্ছে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি করে আপনারা হচ্ছে লাস্ট 2 ডিজিট হচ্ছে ইনবক্সে কমেন্ট করেন দ্রুত। আর যারা কালকে ভর্তি হবেন তারা হচ্ছে প্রাইমারি রেখে কমেন্ট করে রাখেন, তাহলে হচ্ছে আপনাদের পরবর্তীতে গ্রুপে অ্যাড দিতে সুবিধা হবে। ওকে, যারা এখন ভর্তি হবেন তারা কিন্তু এই অফারটা পাচ্ছেন। ওকে, পরবর্তীতে কিন্তু আমাদের এই অফারটা আর থাকবে না। ওকে, আর আপনি একদিন পর ভর্তি হলেও কিন্তু আপনার ওই ক্লাসটা রেকর্ডেড পরে করতে হবে। তাহলে আপনারা কি করবেন, আজকের ক্লাসের পর বা দ্রুত সময়ের ভিতরে ভর্তি হবেন। যারা এখন ভর্তি হবেন তারা হচ্ছে আপনারা সেন্ড মানি করে হচ্ছে পেজে মেসেজ দিলে আপনাদের এখনই হচ্ছে গ্রুপে অ্যাড দেওয়া হবে। পরবর্তীতে যদি আপনাদের হচ্ছে অফারটা বাড়ানো যাবে না, এইটা কর্তৃপক্ষ বলতে পারবে। ওকে, দ্রুত সময়ের ভিতরে হচ্ছে আপনারা হচ্ছে সেন্ড মানি করে হচ্ছে পেজে ইনবক্স করেন দ্রুত। ওকে, হ্যাঁ 14 উত্তরটা তো আমি বলে দিয়েছিলাম, এটা হচ্ছে বুড়িগঙ্গা। দেখেন দ্রুত সময়ের ভিতরে যারা হচ্ছে ভর্তি হবেন তারা হচ্ছে এই অফারটা পাচ্ছেন, পরবর্তীতে কিন্তু এই অফারটা থাকবে না। আপনারা সেন্ড মানি করে তারপরে হচ্ছে লাস্ট 2 ডিজিট ইনবক্স করেন দ্রুত সময়ের ভিতরে, লাস্ট 2 ডিজিট ইনবক্স করেন দ্রুত। তাহলে জিকে আপনার যে বইটাই রয়েছে, মানে আপনি যে বইটা ফলো করেন, আমার লেখা একটা বই রয়েছে, তারপর হচ্ছে আপনারা যে বইটা ফলো করেন সেটাই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেমন অনেকগুলো বই রয়েছে ভালো, জয়কলি জিকে, তারপর আরো যে বইগুলো আপনারা পান সেগুলো গুরুত্ব মানে ওইগুলো থেকে পড়লে হবে। ভর্তি হওয়ার পর সপ্তাহে আপনার 3 দিন ক্লাস করবেন। ওকে, যারা হচ্ছে এখন ভর্তি হবেন তারা হচ্ছে এই অফারটা পাবেন, পরবর্তীতে কিন্তু এই অফারটা নাও থাকতে পারে। হ্যাঁ, অনেকজন কমেন্ট করেছেন টাকা দিয়েছেন, এটা হচ্ছে ইনবক্স করেন। লাস্টে যারা হচ্ছে 375 তার টাকাটা আসছে, আপনি হচ্ছে পেজে একটু মেসেজ দেন। ওকে, পেজে মেসেজ দেন, আপনাকে গ্রুপে অ্যাড করা হবে। কালকে ভর্তি হলেও হয়তো আপনাদের, হ্যাঁ লাস্ট ডিজিট 75 আপনার টাকাটা আসছে। আপনি তাসরিফুল মেবি, তিনি হচ্ছে পেজে হচ্ছে মেসেজ দেন, পেজে মেসেজ দেন, আপনার টাকাটা আসছে। লাস্টে হচ্ছে 375। যার কোনো বই নেই, আপনাদের যে লেকচার বুক দেওয়া হবে এইটা পড়লেও এনাফ। এখানে যে লেকচার বুকটা দেওয়া হবে এইটাও কিন্তু এনাফ। 15 নাম্বারটার উত্তর তো আমরা করেছি। 15 নাম্বার হচ্ছে আব্দুর রাজ্জাক। আচ্ছা, অনেকেই বলেছেন কালকে ভর্তি হবেন। আচ্ছা আচ্ছা, তো যারা এখন ভর্তি হবেন কালকে যদি পরে অফার না থাকে তখন কিন্তু আবার কিছু বলবেন না আমাকে। হ্যাঁ, আমার এখন বাজারে যে বইটা আছে সেটা হচ্ছে জয়কুলি জিকের, ওই বইয়ের রাইটার আমি। ওকে, তো ওইটাও আপনারা নিতে পারেন।
আর যারা এখন ভর্তি হবেন দ্রুত সময়ের ভিতরে হচ্ছে তারা হচ্ছে পেজে ইনবক্সে টাকাটা সেন্ড মানি করে মেসেজ দেন। আর আপনাদের যেটা বললাম সাম্প্রতিকের জন্য হচ্ছে এর বাইরে কিছু পড়ার দরকার নেই। কাল যদি অ্যাডমিট হই অফার থাকবে। হ্যাঁ, গাজা নিয়ে কোশ্চেন হবে। এখান থেকে সাম্প্রতিক পড়বেন গিয়ে, ওকে? যে পেজটা আমি লিখে দিয়েছি এখান থেকে সবাই গিয়ে পড়বেন, আর বাইরে পড়ার দরকার নেই। আর যারা ভর্তি হবেন দ্রুত সময়ের ভিতরে করেন। হ্যাঁ, কাল অ্যাডমিট হলেও আপনারা পেজে একটু মেসেজ দিয়ে রাখবেন যে কাল অ্যাডমিট হলে কি করতে পারবেন কিনা, ওকে? হ্যাঁ, লেকচার বুক আছে, আপনাদের লেকচার বুকও দেওয়া হবে। লাস্ট ডিজিট 263, আপনার টাকা আসছে, আপনি কাইন্ডলি পেজে মেসেজ দেন। লাস্ট ডিজিট 263, আপনার টাকা আসছে, আপনি কাইন্ডলি পেজে মেসেজ করেন। লাস্ট ডিজিট 375, লাস্ট ডিজিট 375 375, আপনার টাকা আসছে, আপনি কাইন্ডলি পেজে মেসেজ করেন। লাস্ট ডিজিট 461 461, আপনার টাকা আসছে, আপনি কাইন্ডলি পেজে মেসেজ করেন। লাস্ট ডিজিট 550, লাস্ট ডিজিট 550, আপনার টাকা আসছে, আপনি কাইন্ডলি পেজে মেসেজ করেন। আপনাকে গ্রুপে এখনই অ্যাড করে দেওয়া হচ্ছে। যারা এখন ভর্তি হবেন লাইভে কিন্তু আপনারা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন, ওকে? তো আপনাদের ভাইয়া বলে দিল যা করতে হবে। দ্রুত যারা ভর্তি হবেন তারা হচ্ছে দ্রুত লাইভে মেসেজ দিয়ে ফেলেন। আর যারা আজকে না ভর্তি হয়ে কালকে ভর্তি হতে চান তারা হচ্ছে প্রাইমারি লিখে হচ্ছে কমেন্ট করে রাখেন, আপনাদের সাথে যোগাযোগ করা হবে। পরীক্ষা অনেকজনই দিবে, এটা তো প্রেডিক্ট করা মুশকিল। যখন আবেদন শেষ হবে তখন বলা যাবে। আমি রাত 8টায় টাকা দিয়েছি 3281, তাকে কি অ্যাড করা হয়নি? একটু অ্যাড করে দেন, পেজে মেসেজ দেন। লাস্ট ডিজিট 9464, পেজে মেসেজ দেন। আরমান বিল্লাহ, পেজে মেসেজ দেন। হ্যাঁ, ওনার টাকা আসছে 3281 টাকা আসছে, আপনি হচ্ছে মেসেজ দেন পেজে। আর তারপর হচ্ছে 9464, আপনারা হচ্ছে পেজে মেসেজ দেন। হ্যাঁ, 9464 আপনারা টাকা আসছে। এইটা বলা মুশকিল যে হচ্ছে প্রাইমারি শিক্ষক সহকারী শিক্ষক পদে কতজন পরীক্ষা দিবে। নূর যিনি প্রশ্নটা করেছেন, ওকে, আবেদন শেষ হলে বলা যাবে পার সিটে কতজন লড়াই করছে।
হ্যাঁ, বইগুলো ফ্রিতে পাবেন আপনারা। এই যে আমাদের লেকচার বুকগুলো রয়েছে না, লেকচার বুকগুলো যে রয়েছে এগুলো আপনারা ফ্রিতেই পাবেন। এর বাইরে আপনাদের খুব বেশি কিছু পড়ার দরকার নেই। ওকে, আপনারা আমাদের যে প্রিন্টেড লেকচার বুকগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনারা ফ্রিতেই পাবেন। তো যারা ভর্তি হবেন লাস্ট মানে হচ্ছে আজকের লাইভ ক্লাসে যারা ভর্তি হবেন তারা এখনই হচ্ছে পেইড ব্যাচে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। ওকে, বুকগুলো আপনারা ভর্তি হলেই ফ্রি পাবেন। ওকে, তো তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা কালকে ভর্তি হবেন অবশ্যই প্রাইমারি লিখে মেসেজ করে রাখবেন বা হচ্ছে এখানে হচ্ছে কমেন্ট করে রাখবেন। ওকে, হ্যাঁ, শুধু প্রাইমারি কোর্স, শুধুমাত্র প্রাইমারি কোর্স। ওকে, তাহলে এখানেই শেষ করব আজকের ক্লাস।